এই যে আর্থিক দিক দিয়ে কোনো হেল্প করেন, তার কারণ আর্থিক দিক দিয়ে আমার ক্ষতি করেছে আমার বর্তমান যে শাসক দল আছে তৃণমূল দল, তার কারণ মাকে হেনস্থা করেছে। মা গিয়েছিল ওই সময়, আমি হয়তো বাঁচবো না আর আমার দেখুন এই যে আশিসদার মাথার অবস্থাটা দেখুন। এই নাকেও বাঘের নখ লেগেছিল স্যার, নাকে বাঘের নখ ছেটে গিয়েছিল নাকি। ইনি হচ্ছে আশিস দা। এখানে হাত দিয়ে মানে ভয় লাগছে, গা শিরশির করছে, এতটাই নরম। আমি মুখ থেকে কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। তখনই ধরে ফেলেছি বাঘকে, পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তার 8 মাস পরে আমার জ্ঞান এসছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করাবো যে মানুষটা আজ থেকে প্রায় 2-3 বছর আগে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন। কিন্তু ভগবানের দয়ায় তিনি আজ বেঁচে আছেন বা তিনি বেঁচে ফিরেছেন। তো সেই মানুষটার মুখ থেকে তার জীবনের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই হাড় হিম করা কাহিনী আপনাদের শোনাবো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি পেয়ে গেছি আশিস দাকে, যে আশিস দা বেশ কিছু বছর আগে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন সুন্দরবনে। তো সেই আশিস দার কাছ থেকে তার জীবনের যে হাড় হিম করা কাহিনী বা অভিজ্ঞতা, সেটা আমরা জানার চেষ্টা করব। তো আশিসদার কাছ থেকেই শুনে নেব তার জীবনের সেই অভিজ্ঞতা, কিভাবে সেই বাঘের শিকার হয়েও তিনি জীবনে বেঁচে ফিরেছেন। তো চলুন। আমার নাম আশিস দাস। আমি যেখান থেকে উঠলাম, আমাদের হচ্ছে একটা বালি আইল্যান্ড দ্বীপ, মানুষের বসবাসের একটা সুন্দরবনের লাস্ট বসবাসের দ্বীপ। আর কোনো মানুষের বসবাস দ্বীপ নেই। তারপর যা পড়ে গেছে বাঘের এরিয়া পড়ে গেছে, জঙ্গল পড়ে গেছে। আমি সুন্দরবনে মাছ ধরতাম, আমার জীবিকা ছিল মাছ ধরা। আমার লড়াই হয়েছে বাঘের সঙ্গে 2022 সালের প্রথমের দিকে। তার আগে আমি 18 বছর জঙ্গল করেছি, বাঘও কম বেশি দেখেছি। আমি নিজের চোখের সামনে দেখেছি হরিণকে ধরে নিয়ে যাচ্ছে, কালো সুরকে ধরে নিয়ে যাচ্ছে। আবার হয়তো বাড়িতে উঠে এসেছি, শুনেছি যে কাউকে বাঘে নিয়ে চলে গেছে। সুন্দরবনটা অনেকটাই জায়গায় আমরা ছোটো ছোটো মাছ কাঁকড়া মারি, শুনলাম যে কাউকে বাঘে নিয়ে চলে গেছে, এটাও শুনি বাড়িতে আসলে। আমার 2022 সালে আমার বাঘের সঙ্গে লড়াই হয় ডিঙ্গি নৌকার উপরে। ওই দিন কী হয়েছে, আমরা 5 জন করে মাছ ধরতে যাই। পারতপক্ষে আমরা 8 দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই। আমি সেদিন বাড়ির থেকে বেরিয়ে গেছি, সবে 7 দিন হয়েছে জঙ্গলে। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আমি বড় নদীতে অ্যাঙ্কার করেছিলাম। সেটা নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী। আমি অ্যাঙ্কার করেছিলাম, ওর পাশেই আছে ধবনির খাল। ওই খালে আকাশে মেঘ দেখে সন্ধ্যের একটু আগে নৌকো ভিতরে ঢুকে দিয়েছি। আর আমার গায়ে সেদিন খুব জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। আমার 4 জন সঙ্গী ছিল, ওরা খুব জোরে চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছে। আমি মুখ থেকে কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। তখনই ধরে ফেলেছি বাঘকে, পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তার 8 মাস পরে আমার জ্ঞান এসছে। দেখুন এই যে আশিসদার মাথার অবস্থাটা দেখুন। এই নাকেও বাঘের নখ লেগেছিল স্যার, নাকে বাঘের নখ ছেটে গিয়েছিল নাকি। কামড় দিয়েছিল, সার্জারি করানো, এখান থেকে নিয়ে এখান থেকে না চামড়ায় লেগে লাগানো, মাথায় লাগানো, ক্যাপটিং করানো, সার্জারি করা। তো দেখলেন এখানে বাঘের দাঁত বসে পড়ে গেলে যেরকম হয়, তারটা নেই ওখানে। এই একটা নখের দাগ। এইদিকে আর এই যে জায়গাটা থেকে দাদা এক মিনিট, এই যে জায়গাটা এখন হাড় নেই, এইটা খুলি নেই। এই একটা অপারেশন বাইকে আছে, খুলি নেই, এই জায়গাটা আছে। ইনি হচ্ছে আশিস দা। এখানে হাত দিয়ে মানে ভয় লাগছে, গা শিরশির করছে, এতটাই নরম। আমি 8 মাস জানি না বেঁচে আছি বলে। 8 মাস আমি কিছুই জানি না। 8 মাস পরে শুনলাম যে আমি বাঁচলাম কি করে ম্যাম। আমার সাথীরা নৌকা থেকে বাঘকে নাকি লাঠি দিয়ে মারধর করে নামিয়েছি। নামানোর পর ওই জঙ্গল থেকে যদি অনেকটা নিচে, আমি তো জিজ্ঞাসা করি তোরা নিয়ে আসলি তাহলে কী করে, অনেকটা তো নিচে 14-15 ঘন্টা সময় লাগতো। ওই যে ম্যাম ভেবে নৌকা আসলাম, ওই এরকম নৌকা, তাহলে ভেবে কত সময় লাগতো। আবার এবার ওরা কী করে সঙ্গে সঙ্গে ছাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের আইল্যান্ডে ফোন করেছে। আমাদের আইল্যান্ডে বন দপ্তর অফিস আছে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার বাণী অফিসে খবর দিয়েছে, বন দপ্তর নাকি ওখান থেকে আমাকে তুলে নিয়ে এসছে, স্পিড বোটে তুলে নিয়ে চলে এসছে। এর জন্য বন দপ্তরকে সাধুবাদ জানাই। কিন্তু অপারেশনের দায় ম্যাম একদম নেয়নি। আমার বাবা মা জমি বিক্রি করে করেছি, তার জন্য ম্যাম ওইটা আর করতে পারছি না। বাবা তো জমি নেই, আর করতে পারছি না। আচ্ছা, জঙ্গলে আপনাকে শিকার করার আগে আপনি কতদিন আগে গেছিলেন মাছ ধরতে? আমরা 5 জন করে যাই। আমি সেদিন 7 দিন হয়েছে, তার আগে আমি 18 বছর জঙ্গল করেছি। আচ্ছা, আমি বাঘও দেখছি, আমার অভিজ্ঞতা একটা আছে। বাঘের এই মধু কালেক্ট করতে গিয়ে কী হয়, সে স্টোরি আমার কাছে আছে। কতজন মধু কালেক্ট করতে কতজন গেছে। আমরা জানি যে হয়তো বাঘে একটা মানুষকে নিয়ে যায়। আমাদের সুন্দরবনে একটা জায়গার নাম আছে চামটা ভোলাখালী, জায়গাটার নাম চামটা ভোলাখালী।
ওই জায়গায় মধু কালেক্ট করতে গিয়ে পারমিশন করে মধু কালেক্ট করতে গিয়েছিল, আয়লার আগে একটা ব্যাগে পরপর 3 জনকে নিয়ে চলে গেছে। সেটা হচ্ছে জায়গাটার নাম চামটা বলাকার। এটা আমাদের সুন্দরবনের রেকর্ড। হ্যাঁ স্যার, এবারের বিষয় যা 7 জন ছিল, 4 জন যে ফিরে এসেছে, মানুষ তো বিশ্বাসযোগ্য হতে পারে না। সেই জায়গায় স্পট ইনকোয়ারি হয়, বন দপ্তর ডিপার্টমেন্ট আর লোকাল প্রশাসন ডিপার্টমেন্ট। স্পট ইনকোয়ারিতে রিপোর্টে পাওয়া গেছে না একটা ব্যাগে 3 জনকে নিয়ে গেছে। 3 জনকে, একটা রেকর্ড আমাদের সুন্দরবন। আমার এলাকায় শুনবেন যে সুন্দরবনে এরকম কাণ্ড ঘটেছে, একটা বাস্তবিক ঘটনা স্যার। আচ্ছা আপনি আমার ম্যাম পাচ্ছি না ম্যাম, আমি ভারসাম্য হারিয়ে ফেলেছি ম্যাম। আমি হয়তো বাঁচবো না আর ম্যাম, আমার মানসিকতা হারিয়ে গেছে, বাঁচার মানসিকতা আর নেই। আচ্ছা বলছি, আপনি যখন দেখলেন বাঘটাকে, মানে বাঘের মুখটা কত বড় হবে? মানে অনেক, আমার সঙ্গে যে বাঘের লড়াই সার্টিফিক বলেছেন, আমার সেটি একটু সমস্যা। যে বাঘের সঙ্গে লড়াই হয়েছে আমি 8 মাস পরে শুনলাম। আমার বাড়িতে এই যে টুপিটা পরে এসেছি, এটা হচ্ছে অভিজিৎ সিনহা দেওয়ার, একজন ক্রিকেট খেলোয়াড়। মনে একটা লোকের গেঞ্জি আছে আমার কাছে, ব্যাক দ্য ফ্রম লোকের গেঞ্জি, বাঘের ছবি টিপি আছে। আমার বাড়িতে গিয়েছিলেন উনি, আমি জিজ্ঞাসা করছিলাম গাইডকে উনি কেন এসছে। পরে আশিস ভাই ইনি বলছে যে উনি শুনেছে ডিপার্টমেন্টের কাছ থেকে তুমি একদম সেরা বাঘের সঙ্গে লড়াই করেছো, এই জন্য উপহার নিয়ে এসছে তোমার কাছে। আমার বাড়িতে গিয়েছিলেন উনি, একজন ক্রিকেট খেলোয়াড় অভিজিৎ সিনহা। আর যুবরাজ এসেছিলেন কিছুদিন আগে, একজন খেলোয়াড়, আমার বাড়িতে গিয়েছিলেন। তা বলছে তুমি একমাত্র সেরা টাইগার সঙ্গে লড়াই করে এসছো বলে এই জন্য বিদেশিরা তোমার কাছে আছে। তার নাম হচ্ছে নান্টু টাইগার ম্যাম। 201 মানুষ খেয়েছে, 8 ফুট লম্বা, 252 কেজি ওজন, নান্টু ম্যানিটার। কেজি ওয়েট, বুঝতেই পারছো, সব থেকে বড় বাঘ। আচ্ছা নান্টু টাইগার কি এখন বেঁচে আছে? 23 সালে স্যার আমার সঙ্গে লড়াই হয়েছে। 22 সালে প্রথমে শুনলাম যে কিছুদিন আগে 23 সালে মরিচঝাপি দ্বীপে মারা গেছে। এই দিকটা আছে একটা মরিচঝাপি দ্বীপে মারা গেছে নান্টু টাইগার। বয়স হয়ে গেছিল অনেকটাই, হ্যাঁ মারা গেছে। আমি স্বাভাবিকভাবে স্যার আমি চলি বলতে স্যার, আমি আপনাদের ভালোবাসা খাতে আমি আসিনি, আমার আসার কারণে আমার প্রয়োজন নেই, আসি একটাই কারণে। কত টাকা খরচ? এইটা স্যার বলে দিয়েছি, এনকে পোদ্দার, আমার প্রাইভেট হয়েছে ধাবা বাইপাসে, অতীন্দ্র মেডিকেয়ার, ডিআর এনকে পোদ্দার। উনি বলে দিয়েছে, আপনার ফোন করলে অনেক স্যার ফোন করে এনকে পোদ্দার সার্চ করলে, যে আমরা বলেছি এটা 2.5 লক্ষ টাকা লাগবে আর সার্জারি করতে, 9 দিন লাগবে বলেছে। গভর্নমেন্ট থেকে এই বাঘের আক্রমণের পরে ফরেস্ট রেঞ্জের অফিস বা গভর্নমেন্ট থেকে কি কোনো টাকা বা কিছু অনুদান পেয়েছেন? নমস্কার স্যার, আমি বন দপ্তরকে সাধুবাদ জানি, আমাকে নিয়ে আসার জন্য একটা কৃতজ্ঞ আমি থাকলাম সারা জীবন, যতদিন বাঁচবো। তার কারণ না নিয়ে আসলে আমি ওখান থেকে বাঁচতাম না। তবে এই যে আর্থিক দিক দিয়ে কোনো হেল্প করেন, তার কারণ আর্থিক দিক দিয়ে আমার ক্ষতি করেছে আমার বর্তমান যে শাসক দল আছে তৃণমূল দল। তার কারণ মাকে হেনস্থা করেছে। মা গিয়েছিল ওই সময়, আমার মা গিয়েছিল ওই সময়, মাকে নিয়ে এলাকার লোক চলো না আমাদের এখানকার তো বিধায়ক, আমাদের দ্বীপের বিধায়ক, যাই চল তুমি জায়গা তো বিক্রি করবে। আমার বাবা মা জায়গা বিক্রি করে, জানেন আমাদের এখানকার লোক তখন জায়গা বিক্রি করেছে 3.5 লাখ টাকার জায়গা, জমির বিঘা বিক্রি করেছে, জায়গা জলের দামে বিক্রি করে দিয়েছে। দাদা কিছু মনে করবেন না, পলিটিক্যাল ব্যাপার বাদ দিয়ে আপনার না আমার বলতে স্যার, শান্তনু সেনের চিঠি আছে আমার কাছে, বাড়িতে লেবুল চোখে গেছি, কালীঘাটে গেছিলাম এই অপারেশন করার জন্য। শান্তনু সেনের চিঠি এসএস কেমে দিয়েছিল, এমবিপি পিজিস রয় সুপারের কাছে, সে চিঠিও কাজ হয়নি। আমি কেন বলবো না, আমার কষ্টের কথা বলছি। আমি তো এমনি মরে গেছি। পরিবারে কে কে আছে? আমার 2টো ছেলে, বাবা মা আছে, স্বামী স্ত্রী আছে, আমার ধরে কেউ নেই, আমি একাই আছি। আচ্ছা আমি নিজেই বাঁচছি না। খরচ হয়েছিল আপনার এই অপারেশন? 28 লক্ষ টাকা স্যার, শেষ করে দিয়েছি। আমার বাড়িতে কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছি। মানুষের প্রতি 28 লক্ষ টাকা খরচ করা মানে কিন্তু। আচ্ছা বলছি যে আপনি এটা জানেন, এই মোহনাতে একটা তেলিয়া ভোলা নামে একটা হ্যাঁ স্যার, মাছ আমাদের পাওয়া গেছিলেন। সুন্দরবনে আমার যে অ্যাক্সিডেন্ট হলো 2022-এর প্রথমে, 21 সালে একটা তেলেভলা পেয়েছিল আমাদের বাড়ি বালি আইল্যান্ড বা বালি বিজয়নগরে, আমার নদীর ওপারটা আছে সোনাগার পাড়, তার নাম হচ্ছে বিকাশ বর্মন। একটা তেলেভলা পেয়েছিল 36 কিলো, মাছটা বিক্রি হয়েছিল 49 লক্ষ টাকা বিক্রি হয়েছিল। মানে মোহনার থেকে পেয়েছিল তাই? হ্যাঁ, ওই মাছটা পেয়েছিল ঝিলা বলে একটা নদী আছে, ঝিলা নদী, ঝিলা নদীতে মাছটা পেয়েছিল, নাম হচ্ছে তেলেভলা। ও মাছের দাম খুব ম্যাম, সবাই পায় না, কপালে যার হয় তার হয়, ও মাছ সবাই পায় না ম্যাম। শুনেছি ফুলকো দিয়ে ওষুধ তৈরি হয়। ওর পটকা নাকি বিদেশে চলে যায়, হংকং চলে যায় মাছটা, আমাদের শিয়ালদা মাছটা থেকে যায়, পটকাটা কেটে নিয়ে হংকং চলে যায়। আচ্ছা আপনি তো জঙ্গলে অনেক ঘুরেছেন, হ্যাঁ। আপনার দেখা সব থেকে ভয়ঙ্কর জঙ্গল কোনটা মনে হয়েছে? আমাদের সব থেকে ভয়ঙ্কর এখন বর্তমান আমাদের সুন্দরবনে বাঘ বেশি আছে, হলদিবাড়িতে বাঘ বেশি আছে। আমাদের এখানকার যে জেলেরা মাছ কাঁকড়া মাত্র আমার কাছে রিপোর্ট করে আসি, প্রচুর বাঘ বেড়েছে হলদিবাড়িতে। আমাদের সব থেকে ডেঞ্জার জঙ্গল হচ্ছে চামটা জঙ্গল, খুব খতরনাক জঙ্গল চামটা। আচ্ছা শুনেছিলাম আপনারা যখন মাছ ধরতে যান, আপনাদের বাড়ির লোক মানে মানে কেউ যদি বাড়িতে চাঁদা নিতে আসে দেয় না, মানে এরকম আমাদের এখানে আমার বাড়িতে যে আমরা জঙ্গল যে বেরিয়ে যাই, আমাদের যে রান্না বান্না হয় কাঠের উনানে, সে ছাইও ফেলে না, কেউ বাড়িতে গেলে বসার জায়গা দেয় না, কোনো কেউ দান অনুদান চাইতে গেলে দেয় না, কেন আমরা যেহেতু মার বাতা ভিক্ষা করতে গেছি, এই জন্য কাউকে দেয় না ম্যাম। সিঁদুর পরে না, মাথা তেল মাখে না, মাথা চিরুনি দেয় না,
বনবিবির পুজো করে আপনারা তো যাই, মাছ ধরতে যান হ্যাঁ স্যার যাই। আচ্ছা, আপনার ঘটনা কি এরকম জানা আছে? মা বনবিবির যে সময় বাঘের আক্রমণের সামনে পড়েছে, তো বনবিবির নাম করে অনেকে বেঁচে গেছে। হ্যাঁ স্যার ঠিক বলেছেন স্যার, আমি বাঘকে নাকি ধরে, আমার কিন্তু মনেও আছে এটা, আমি বাঘকে ধরে বলেছিলাম মা গো বাঁচাও। আমার সাথীরা এলাকায় এসে গল্প করেছি যে আশিস বাঘকে ধরে বলেছিল মাকে বাঁচাও। আমি নিজেই প্রমাণ যে আমি মাছ যে 200 একজন খেয়েছে আমাকে নিয়ে যেতে পারি না, মা বনিমাকে বাঁচিয়ে দিয়েছি। এটা আমি মানি আমি স্যার এটা। আচ্ছা, এই বনবিবি তো পুজো করা হয় জাতি ধর্ম নির্বিশেষে, মানে হিন্দু ধর্ম আর মুসলিম ধর্ম সবাই পুজো করে। না স্যার, আমরা হিন্দুরাই করি স্যার। আমরা 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 যে জেলেরা মাছ ধরতে যাই, হিন্দু মুসলিম একসঙ্গেও যাই, অনেক নৌকোতে যাই, কিন্তু আমরা যখন মার বাদায় মাছ ধরতে যাই কিন্তু আমরা ভাই ভাইয়ের মতো থাকি, আমাদের ভিতরে ওইটা রাজনীতি থাকে না। কিন্তু আমরা পুজো দিই, আমরা যেহেতু আমরা হিন্দু, আমরা পুজো দিই। আমরা বাড়িতে যাওয়ার সময় মা চণ্ডীকে পুজো দিয়ে যাই, বলি মা গো তোমার বাদায় আমরা মাছ ধরতে যাচ্ছি, তোমার খামারে, তোমার বাহন যেন আমাদের চোখের সামনে না পড়ে, আমরা বাঘ দেখতে চাই না। আর আমাদের চোখের সামনে পড়লে, বাঘ যদি আমাদের চোখের সামনে জঙ্গলে পড়তো আমরা বাবু বলতাম, বাঘ নাম ধরতাম না, ওই যা বাবু বেরিয়েছে বাবু বলতাম, আমরা দেখতে চাই না। আর আসার সময় যখন উঠে আসতাম অনেক গাছে লাল কাপড় লাল বাঁধা দিয়ে পুজো দিয়ে আসতাম, হ্যাঁ এটা আচ্ছা, মানে আপনারা দান করে আসতেন তাই তো? পুজো দিয়ে আসতাম, ওঠার সময় পুজো দিয়ে চলে আসতাম। গাছে দেখেছিলাম কাপড় বাঁধে আমরা আসতেন। ওই হ্যাঁ। বাঁধা আছে। আচ্ছা শুনলেন বলছি, আপনার থেকে এনার জীবনের সেই হাড় হিম করা কাহানি। তো আপনাদের শোনালাম যে আশিস দাস, যিনি 2022 সালে এই সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়ে তিনি বাঘের শিকার হয়েছিলেন। আর যেই বাঘটা ওনাকে আক্রমণ করেছিল সেই বাঘটা প্রায় 200 জন মানুষকে খেয়েছে। কারণ এগুলো বন দপ্তরের কাছ থেকে উনি জেনেছেন, মানে বন দপ্তরের কাছে একটা রেকর্ড থাকে যে এই জঙ্গলে এই বাঘগুলো আছে, তো সেই বাঘ নাকি ওনাকে আক্রমণ করেছিলেন। তা উনি বেঁচে ফিরে এসছেন। তো সত্যি একটা হাড় হিম করা কাহানি এটা, বা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ওনার, তো সেটা আমি আপনাদের শোনালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।